কৃষ্ণনগরে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভা বসেছে। নবাব এসছেন বিশেষ অতিথি হয়ে কয়েকদিন কৃষ্ণনগরে থাকবেন বলে। সেই সুবাদেই করা হয়েছে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন। এরকমই এক প্রোগ্রামে ডাকা হয় এক ম্যাজিশিয়ানকে। সে নিজের বিভিন্ন জাদুর ক্ষমতা দেখাতে থাকে। সর্বশেষ যে জাদুটি দেখায় সেটি কিন্তু দুর্দান্ত। সে প্রথমে দেখায় একটি খালি ঘড়া, তাতে এক ফোঁটাও জল নেই, এবং আর এক হাতে তার একটা গ্লাস, নর্মাল জল খাওয়ার গ্লাস। সেই গ্লাসের এক গ্লাস মাত্র জল। তারপরেতে জাদুকর সেই গ্লাসের জল ঘড়ার মধ্যে ঢালতে থাকে, এবং ওই এক গ্লাস জল শেষই হয় না, কিন্তু পুরো ঘড়া ভরে যায়। এই জাদু দেখে সারা রাজসভা ধন্য ধন্য করে ওঠে। নবাবও খুব খুশি হন। জাদুকরের জাদু দেখানো শেষ হয়, সে প্রস্থান করে। এরপরেতেই নবাব চালে তার মোক্ষম চাল। সে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলে, রাজা কৃষ্ণচন্দ্র, তো তোমার রাজসভায় কি এমন কেউ আছে যে মাত্র 3টি কড়ির বদলে এই গোটা রাজসভাকে ভরে ফেলতে পারবে? মহারাজ কৃষ্ণচন্দ্রের তো মুশকিল আসান হলো সেই গোপাল ভাঁড়, বা বলা যায় বুদ্ধির রাজা হাস্যরসিক গোপাল ভাঁড়। প্রথমে নবাবের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র একটু সংকোচ বোধ করছিলেন বটে, কেননা নবাব তার সঙ্গে শর্ত যোগ করেন। জল দিয়ে ভরা ব্যাপারটা কিন্তু আমরা দেখেই ফেলেছি, সুতরাং জল দিয়ে কিন্তু রাজসভা ভর্তি করা যাবে না। অন্য যা হোক কিছু দিয়ে এই রাজসভাকে ভরে ফেলতে হবে। আর হ্যাঁ, যদি ভরে ফেলতে পারে তোমার কোনো সভাসদ, তবে সেই 3 কড়ির বদলে যে যে জিনিস কিনে এই রাজসভা ভরাবে, সেই সকল জিনিস আমি 1 সহস্র সোনার মোহর দিয়ে কিনে নেব। নবাবের প্রস্তাবটা অবশ্যই লোভনীয় হলে পরেও সেটা কিন্তু সাংঘাতিক, কেননা এত বড় রাজসভা এমন কি দিয়ে যার প্রত্যেকটা কোণকে ভরিয়ে ফেলা যায়। যথারীতি মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের দিকে তাকালেন, এবং গোপালের ওপরেই দায়িত্ব বর্তালো এই কাজ করার। গোপালও তা স্বীকার করলো, এবং একটা দিন সময় চেয়ে নিল চিন্তা করার জন্য। সেদিনকে সে কিছু তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। পেটে আবার খাবার না পড়লে পরে গোপালের আবার মাথা খোলে না। গিন্নিকে গিয়ে বলল ভাত বাড়তে। এক থালা খাবার দাবার খেয়ে গোপাল বসে বসে প্রচণ্ড চিন্তা ভাবনা করতে লাগলো, কিন্তু কোনো কুল কিনারাই পেল না। এমন কি জিনিস হতে পারে যা দিয়ে গোটা রাজসভা ভরে ফেলা যায়? গিন্নির সকল কাজ হয়ে যেতে রাতে তিনি ঘরে শুতে এসে দেখেন গোপাল ভাঁড় তখনও চিন্তিতভাবে ঘরে পায়চারি করছেন। তিনি বললেন যে আজকে এমন কি হয়েছে যে যে মানুষটা ঘুমাতে এত ভালোবাসে সে এখনো ঘুমাতে যায়নি। গোপাল ভাঁড় তাকে জানায় যে রাজসভায় হঠাৎ করে কিছু সমস্যা উপস্থিত হয়েছে, এবং মুশকিল আসান হিসাবে মহারাজ কৃষ্ণচন্দ্র যথারীতি তাকেই তলব করেছেন, কিন্তু বর্তমানে এর থেকে বেরাবার কোনো উপায় সে খুঁজে পাচ্ছে না। তার স্ত্রী তাকে ভরসা যোগায়, শান্তি করে ঘুমিয়ে পড়ো, নিশ্চয়ই এর কোনো রাস্তা তুমি খুঁজে পাবে বলে ঘরে জ্বলন্ত মোমবাতিটা সে একটা ফুঁ দিয়ে নিভিয়ে দেয়। দেওয়ার সাথে সাথেই ঘরে যে এক ফালি চাঁদের আলো ঢুকছিল, সেই আলোতে গোপাল ভাঁড় দেখতে পায় ধোঁয়া। মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়ার পরে নর্মালি একটু ধোঁয়া ওঠে। এই ধোঁয়াতেই বাদবাকি সকল ধোঁয়া কেটে যায়। গোপালের মাথা খুলে যায়। সে তখনই বলে সে কিছু কাজে বাইরে যাচ্ছে। এত রাতে তার স্ত্রী তাকে বাইরে যেতে বারণ করে, কিন্তু গোপাল জানায় যে না, কাজটি ভীষণ দরকারি, রাতেই খানিকটা সেরে রাখতে হবে। এরপরেতেই সে যায় পাতা সংগ্রহকারীর কাছে, যে কিনা রাস্তাতে গাছপালার পড়ে থাকা পাতা সংগ্রহ করে। এরপরেতে সে যায় গোবরওয়ালার কাছে, মানে যারা গোবর বিক্রি করে। এরপরেতে সে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালেই সে যায় এক আতরের দোকানে। ওদিকে মহারাজ, নবাব ও সকল সভাসদেরা সভায় বসে গোপালের জন্য প্রতীক্ষা করছে, কিন্তু গোপালের দেখা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর নবাব যখন খানিকটা ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, তখন হঠাৎ করে এক অনর্গল ধোঁয়াতে গোটা রাজসভা পুরো ছেয়ে যায়। এতটাই ধোঁয়া যে পাশের মানুষকেও যেন ঠিক করে দেখা যাচ্ছে না। গোটা রাজসভা ধোঁয়ায় ধোঁয়াময়।
মহারাজ কৃষ্ণচন্দ্র সেপাইদের ডেকে আদেশ দেন যে কোথা থেকে রাজসভায় হঠাৎ করে এই ধোঁয়া এবং এত ধোঁয়া আসছে তা দেখে তার কারণ অনুসন্ধান করার জন্য। সেপাইরা যাবে কোথায়? কেউ তো এই প্রান্ত ও প্রান্ত কিছুই দেখতে পাচ্ছে না। এর মধ্যেই হঠাৎ করে ধোঁয়ার প্রকোপ সামান্য একটু কমতেই আসে এক বিশ্রী গন্ধ। সবাই নাকে চাপা দিয়েও যেন সেই বিশ্রী গন্ধের থেকে রেহাই পাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ধোঁয়া আরেকটু কেটে যেতে সেই সভায় প্রবেশ করে গোপাল ভাঁড়। মহারাজ কৃষ্ণচন্দ্র এবং বাংলার নবাব দুজনেই তখন প্রথমে ধোঁয়া এবং তারপরেই বদবিশ্রী গন্ধেতে অনেকটাই কাহিল এবং গোপালের দেরি করার জন্য অনেকটাই রাগান্বিত। তারা গোপালকে দেখে রাগারাগি করতে শুরু করেন যে এত দেরি কেন এবং নবাবের শর্তের কি হলো। গোপাল জানায়, মহারাজ, এই যে ধোঁয়া, এ তো নবাব সাহেবের কর্মরই অন্তর্গত। দেখুন গোটা রাজসভা কেমন ভরে গেছে, আর তারপর এই পচা গন্ধ, এটাও কিন্তু রাজসভাকে ভরেই রেখেছে। এরপরে গোপাল আতর বার করে নিজের হাতে একটু আতর লাগায়। আতরটির গন্ধ ছিল অত্যন্তই চড়া। নিমেষে দুর্গন্ধ দূর হয়ে সবার নাকে এক মিষ্টি সুবাস প্রবেশ করে। সবাই যেন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। গোপাল আবার বলে ওঠে, এমনকি এই মিষ্টি সুবাসও গোটা রাজসভায় কিরকম আপনাদের সবার নাক পর্যন্ত পৌঁছে গোটা রাজসভাকে পুরো ভরিয়ে দিয়ে ম ম করে উঠল। মহারাজ এবং নবাব দুজনেই থ। গোপাল ব্যাখ্যা করতে শুরু করলো, নবাব সাহেব, আপনি কাল আমাকে 3টে কড়ি দিয়েছিলেন। আমি প্রথমে পাতা সংগ্রহকারীর কাছে যাই, তার থেকে শুকনো পাতা পত্র জোগাড় করে নিয়ে আসি। ভিজে হলে তার কিছু দামপত্র লাগে, শুকনো পাতা সেরকম দাম নেই, তাই সে এমনি আমায় দিয়ে দেয়। এরপর আমি 1 কড়ি দিয়ে গোবর কিনি এবং বাদ বাকি 2 কড়ির মধ্যে 1.5 কড়ি দিয়ে আতর কিনি। এখন আমার কাছে ভাঙা কাঁধুলি কড়ি পড়ে আছে নবাব সাহেব। নবাব জানতে চায়, কিন্তু এই ধোঁয়া কোথা থেকে হলো? গোপাল জানায়, শুকনো পাতার ওপর গোবর দিয়ে সে আগুন জ্বেলে দিয়েছিল, তাই জন্য ধোঁয়া এবং তারপর তার সাথে বিশ্রী গন্ধ গোটা রাজসভাকে ঢেকে ফেলেছিল ঠিক নবাবের শর্ত অনুযায়ী। এবং তারপরে এই মিষ্টি সুগন্ধ, যেটা কিনা আতর থেকে ছড়িয়েছে। মহারাজ হো হো করে হেসে ওঠেন এবং নবাবকে জানান, নিন নবাব সাহেব, গোপাল আপনার দেওয়া 3 কড়ির থেকে ভাঙা আধুলি কড়ি এখনো ফিরিয়ে এনেছে। এবার এই পুড়ে যাওয়া পাতা, গোবর এবং এই সুগন্ধি আতর আপনাকে কিন্তু 1 সহস্র সোনার মোহর দিয়ে কিনতে হবে আপনার কথা মতো। নবাব 1 সহস্র স্বর্ণমুদ্রা হেরে গেলে পরেও গোপালের বুদ্ধি দেখে খুবই প্রভাবিত এবং আনন্দিত হন এবং গোপালকে বাস্তবিক পক্ষেই অনেক সাবাসী দেন। এইভাবেই গোপাল ভাঁড় আর একটা সুন্দর চ্যালেঞ্জ তুলি মেরে কমপ্লিট করে ফেলে। কি আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। সবার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, কেননা মনে আছে তো, শেয়ারিং ইজ কেয়ারিং। তাই জন্য শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে, কথা হবে আগামীকাল আরেকটি গল্পের মাধ্যমে। আজ তাহলে এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো।